31 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, যার কথা আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। আসলে জেলা প্রশাসক হয়ে যারা আসেন তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য, অত্যন্ত কর্মঠ, কিন্তু আজকের যিনি জেলা প্রশাসক তার মধ্যে একটা ভিন্নতা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে জেলা প্রশাসক হিসাবে তার যে দায়িত্ব কর্তব্য, কোনো বিষয় তার নজর এড়ায় না, এটা তার বিশেষ গুণ। এটা নারায়ণবাসীর জন্য একটা বড় সৌভাগ্যের ব্যাপার। আমি তাকে সহ এখানে বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এখানে বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের আদরের ভাগিনাই বলি নারায়ণ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন এবং আমার অত্যন্ত আপনজন, কাছের মানুষ, দীর্ঘদিন যাবৎ একসাথে আমরা যারা রাজপথের লড়াই সংগ্রাম করেছি, মানুষের জন্য কাজ করেছি, রাসেল ভাইয়ের বক্তব্য শুনেছেন। তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের পরে আর এখানে আর অন্য কোনো বক্তব্য চলে না। আমরা প্রধান অতিথির কাছ থেকে আমরা বক্তব্য শুনব। তারপর আমাদের ইউএনও মহোদয় এবং আমাদের ডিস্ট্রিক্ট কালচারাল অফিসার দীর্ঘদিন যাবৎ তিনি নারায়ণগঞ্জ শিল্পীদের সাথে কাজ করে আসছেন, সহ যারা বক্তব্য রেখেছেন। তো বিষয় হচ্ছে আমি এখানে আসার একটা উদ্দেশ্য আছে। আমার আজকে অনেকগুলো প্রোগ্রাম, আর একটু পরে মাগরিবের নামাজ হবে, বক্তব্য দীর্ঘায়িত দেবো না, প্রধান অতিথির বক্তব্য আমরা শুনব। আমি ধন্যবাদ জানাতে এসেছি চৈতন্য শিল্পী গোষ্ঠীকে, কারণ আমরা নারায়ণগঞ্জের সম্পর্কে এখানে বিশেষ করে প্রধান অতিথি এবং যারা আমাদের ইউএনও মহোদয়, ডিস্ট্রিক্ট কালচারাল অফিসার যে আছেন তাদের জ্ঞাতার্থে অবশ্যই তারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন। সেটা হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু শিল্প সংস্কৃতির শহর। এখানে এত 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 গুণী শিল্পী, আপনি নাট্যশিল্পী বলেন, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, তারপরে আবৃত্তি শিল্পী, সব ধরনের শিল্পী এখানে প্রচুর পরিমাণে আছেন। পাশাপাশি আছেন ক্রীড়াঙ্গনে, ক্রীড়াক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জে প্রচুর প্লেয়ারের বিচরণ। একটা সময় ছিল যে বাংলাদেশের জাতীয় দল গঠন করতে হলে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, হকি বলেন, সব কিছুতে নারায়ণগঞ্জের 4-5 জন খেলোয়াড় না হলে সেই জাতীয় দল পরিপূর্ণভাবে পরিণত হতে হবে। যে আজকে ক্রিকেটে যে আমরা যে অর্জন, আজকে আমরা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলতে যাচ্ছি, সেটাতে যে আইসিসি যে চ্যাম্পিয়ন হওয়ার পর যে আমরা টেস্টের যোগ্যতা অর্জন করেছি, ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস পেয়েছি, এগুলো কিন্তু অর্জন করে এনেছেন আমাদের নারায়ণগঞ্জের শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, আতার আলী খানরা কিন্তু ছিনিয়ে এনেছেন। সাথে আকরাম খান ছিলেন, সবার প্রশ্ন করছে। কিন্তু নারায়ণগঞ্জের অবদান আছে সংস্কৃতির ক্ষেত্রে, প্রচুর গুণী লোক। অতীতে নারায়ণগঞ্জের মনে হয় এমন খুব কম এলাকা ছিল, বন্দরে তো প্রচুর ছিল, নারায়ণগঞ্জেও ছিল সঙ্গীত বিদ্যালয়। আমাদের বন্দরে ছিল সামাদ খান সাহেবের সঙ্গীত নিকেতন, আমাদের তাহের ভাইয়ের ছিল জয় জলসা, কানবাজারে ছিল বসন্ত বাহার। এরকম সংগঠনের কিন্তু অভাব ছিল, এখনও হয়তো আছে, অনেকগুলো নেই। তো সেই অবস্থাতে চৈতন্য শিল্পী গোষ্ঠী টিকে আছে। এর জন্য চৈতন্য শিল্পী গোষ্ঠীকে আমি ধন্যবাদ জানাই, তাদের সবুজ ভাই সহ তাকে যারা সহযোগিতা করেছেন, রাসেল ভাই সহ সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এরকম সংগঠন প্রচুর দরকার। আমি রাজনীতি করি, রাজনীতিক বক্তব্যে রাজনীতি চলেই আসবে। মনে প্রাণে যেটা বিশ্বাস করি, আর এটাই বাস্তবতা, 1975 সালে 15ই আগস্ট জাতির জনক যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, রাতে ভাই বলে গেছেন, সেগুলোতে আমি না যাই, আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। আজকে স্বাধীন করে দিয়েছেন বলেই আমরা বাঙালিরা আজকে এরকম একটা মিলনায়তনে আমরা শীততাপ নিয়ন্ত্রিত একটা মিলনায়তনে দাঁড়িয়ে আমরা কথা বলছি। সেই মহান নেতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। হত্যা করার উদ্দেশ্য একটাই, এবং হত্যা কারা করেছে এটাও আমরা জানি, সেই স্বাধীনতা বিরোধী এবং পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে।
উদ্দেশ্য একটা, তারা বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর চেষ্টা করে। রাতারাতি জয় বাংলা স্লোগান বন্ধ হয়ে গেল, বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ হয়ে গেল, একদম পাকিস্তানি আদলে যা যা করা দরকার সবকিছু সেইভাবেই শুরু হয়ে গেল। বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা যেত না, জয় বাংলা স্লোগান দেওয়া যেত না। তারা আঘাত করেছে, তারা পুনরায় পাকিস্তান বানাতে চেয়েছে এবং তাদের যে লক্ষ্য, যে মানে পরিকল্পনা যেটা ছিল, প্রথমে আমাদের দেশটাকে তারা একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে তারা পরিণত করে দেবে এবং তার জন্য প্রথমে তারা আমাদের রাজনীতিতে আঘাত করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনারা জানেন 1975 সালের 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, রাজনৈতিক নেতৃত্ব শূন্য করতে চেয়েছে তারা, এটা ছিল। তারা আঘাত করেছে আমাদের শিক্ষার উপরে, তারা আঘাত করেছে আমাদের অর্থনীতির উপরে, লুটপাট হয়েছে, আদমজির মতো মিল বন্ধ হয়ে গেছে, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু লুটপাট হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে যে বড় আঘাতটা আমার দৃষ্টিতে মনে হয়, সবচেয়ে বড় আঘাতটা করেছে আমাদের সংস্কৃতির উপরে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা পারছি না, আমরা আসতে পারছি না, এখানে আমাদের উদাসীনতা, অলসতা কাজ করছে। তারপরও সবুজ ভাইরা কাজ করছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। দেখেন, আমি বারবার বলি, অনেকে বলে একই কথা বারবার বলতে হবে, এটা আমি বারবারই বলবো। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন, সারা অনেকেই চেষ্টা করেছেন, সফল হয়েছেন। আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি যেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছিলেন, বাঙালি জাতিকে 4টা প্রশ্নে ঐক্যবদ্ধ করেছিলেন যে আমাদের পাকিস্তান থেকে বেরিয়ে আসতে হবে, একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং সেই স্বাধীনতা যদি আমরা অর্জন করতে পারি, বাংলাদেশ হবে একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ। বাংলাদেশ হবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যার যার ধর্ম শেষে করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। উৎসব, ধর্ম যার যার, উৎসব হবে সবার। তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যদি আমরা স্বাধীনতা লাভ করি, এই দেশটা হবে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। সেই সময়ে সমাজতান্ত্রিক যে প্রেক্ষাপট ছিল, সেটা যদিও এখন সেই অবস্থাটা আর নেই, তারপরেও এটা কিন্তু কমন আছে যে নাগরিকের যে অধিকার, এই রাষ্ট্র নাগরিকের যে মৌলিক অধিকার, এই রাষ্ট্র সেই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে এবং আমরা এগিয়ে যাব বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, বাঙালি সংস্কৃতি নিয়ে। বাঙালি সংস্কৃতির যে ভাণ্ডার, এত বিশাল ভাণ্ডার কোনো জাতির আছে বলে আমার জানা নেই, এত বিশাল ভাণ্ডার। তারা 75-এর পরে সেই সংস্কৃতির উপর তারা আঘাত করেছে। বাঙালির কালচারটা কি ছিল? গরিব ছিল, আমরা দরিদ্র ছিলাম। আমাদের ফসল যখন উঠতো, আমন ধান যখন উঠতো, রবি শস্যের আগে যে মাঠ খালি থাকতো, সেই মাঠের উপরে একটা সেই চটের ছাউনি দিয়ে বাড়ি থেকে চকিয়ে এনে সেখানেই তো যাত্রাপালা হতো, সেখানেই তো পালাগান হতো, সেখানেই তো লোকগীতি হতো। একতারে নিয়ে বাঙালি সেই এখনকার যে ইনস্ট্রুমেন্ট, এত দামি ইনস্ট্রুমেন্ট কেনার ক্ষমতা ছিল না, একতারা দিয়ে, সেই মন্দিরে দিয়ে, সেই খুঞ্জুরি দিয়ে তারা সেই গান করতো, সেই শাহ আব্দুল করিমের গান। আমাদের লালন গীতি যদি আমরা লক্ষ্য করি, আমাদের লোকগীতি, ভাওয়াইয়া, এগুলি যদি আমরা লক্ষ্য করি, এটাই হচ্ছে বাঙালির অরিজিনাল সংস্কৃতি। আঘাত করা হয়েছে। আমাদের একটা সিনেমার কথা ধরে, বাঙালির কি ছিল, ছুটির দিনে আত্মীয় স্বজন তারা বেড়াতে আসতো, ভালো খাওয়া দাওয়া হতো, সপ্তাহে একদিন মাংস জুটতো, মা রান্না করতো, মাটির হাঁড়িতে লাকড়ির চুলা, ভাই বোনেরা গোল হয়ে বসে থাকতাম। বেশি দিনের কথা না, এখন আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক বড় ফুটানি মানি, কিন্তু বেশি দিনের কথা না। এটাই ছিল, মিলে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে সিনেমা হলে যেতাম। সিনেমা হলে গিয়ে সিনেমার যে মানে কাহিনী, সিনেমার সব কিছু মিলিয়ে সামাজিক যে সিনেমাগুলো হতো, গান, সব কিছু মিলিয়ে চমৎকার সিনেমা হতো। একসাথে বসতাম, ইন্টারভেলে অপেক্ষা করতাম কখন সেই ফান্টার বোতলের আওয়াজ পাওয়া যাবে আর সেই চানাচুরের আওয়াজ পাওয়া যাবে। তাই তো সিনেমা দেখতাম মনোযোগ দিয়ে, সবাই মিলে কেঁদে ফেলতাম। আমরা দেখতাম আমাদের মুরব্বীদের কেঁদে ফেলতো, হাসতো, মানে উচ্ছ্বসিত হতো। এটাই ছিল বাস্তবতা, সেই ছিল সিনেমা। দেখতাম, যখন বেরিয়ে আসতাম সিনেমা হলের গেটে সিনেমার গান বলে 2 আনা দিয়ে একটা গানের বই বিক্রি হতো। সেই তো গান, সেই বই রিক্সায় চড়ে বাড়িতে ফিরতে ফিরতে ভাই বোনদের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে কে এটা বাড়িতে যাওয়ার আগে হুবহু একইভাবে গাইতে পারো। বাড়িতে গিয়ে আবার আমাদের পরীক্ষা নেওয়া হতো, কে কি গান শুনে এসেছে। তুমি কি দেখেছো বহু
জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণারি, তিলে তিলে তার ভয়, তিলে তিলে তার ভয়। সে খবরটা নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, পিচঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি, রংবালাই শহরে যতই দেখেছি, আর গোলকধাঁধার চক্করে ততই পড়েছি। একটু ছিল দেশ স্বাধীন হওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে মানে কি বলবো, তারপরে তো ছিল ৭৫-এর পরে সব ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রথমে যেটা করা হয়েছে, চলচ্চিত্র, নকল চলচ্চিত্র আমদানি শুরু হয়ে গেছে। ইন্ডিয়াতে হচ্ছে শোলে, বাংলাদেশে করে দিল দোষ দুশ্মন। তারপরে আপনার খেয়াল আছে কিনা হিজবুল বাহার, সেই হিজবুল বাহারে আমাদের মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে, তাদেরকে ভিসিআর, তাদেরকে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এই যে ভিসিআরের আমদানি হলো, যেখানে ভিসিআরে আপনার ভিডিওতে আমি শোলে দেখতে পাচ্ছি, অমিতাভ বচ্চনকে দেখতে পাচ্ছি, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুরীকে দেখতে পাচ্ছি, কেন আমি নকল দেখবো? আমি দোষ দুশ্মন কেন দেখবো? এই যে মাইন্ড চেঞ্জ হয়ে গেল। এখন আমি যেখানে নিশান দেখতে পাচ্ছি রাজেন্দ্র কুমারের, সেখানে এখানে কেন আমি ওই যে কি বলে জাবেদের কি গান কি হলো, নিশান। আর ওখানে ইন্ডিয়াতে হচ্ছে গোরা আর কালা, তাই না? তো আমি কেন শুনবো হে দোস্তি, এই তো গান। তো ওইটা রেখে আমি কেন এটা শুনবো? এই যে ঢুকে গেল মগজে, এই যে মগজে ঢুকলো, আমরা কিন্তু বেরিয়ে আসতে পারলাম না। আজকে বাঙালির গান, আপনার হারানো দিনের গান, সেই বলেন, আমার বাবার আমার দাদার যেটা পছন্দ ছিল, আমার বাবার যেটা পছন্দ ছিল, আমার যেটা পছন্দ ছিল, আমার ছেলেও যেটা পছন্দ করে, এবং আমার বিশ্বাস আমার নাতনি যারা হবে, তাদের একটা পুঁজি যারা হবে, তাদেরও এই গানটা পছন্দ হবে। বলেছিল তাই চিঠি লিখে যায় কথায় আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে, আখি বলে কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। এইটুকু আছে গানের যে কথা, লিরিক্স। দেখেন একটা সিনেমা আমি প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব খেপে যাচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, শেষ করছি। একটা সিনেমা কিভাবে একটা জাতিকে ঝাঁকিয়ে মানে নাড়া দিয়ে যেতে পারে, শুধু সেই সিনেমার কথা। জীবন থেকে নিয়ে ৭০ সালে নির্বাচনের পরপর যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ মেজরিটি পাওয়া সত্ত্বেও ক্ষমতা হস্তান্তর করছিল না, তাল বাহানা করছিল, নানান রকম ষড়যন্ত্র, বিভিন্ন জায়গাতে বাঙালিকে হত্যা করা হচ্ছিল, মানে পার্লামেন্ট বসানোর দাবি বা ক্ষমতা হস্তান্তরের দাবি যেখানে করছিল সেখানে গুলি চালানো হচ্ছিল। সেখানে যেটা বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে একদম পুরো 23 বছরের শোষণ বঞ্চনার ইতিহাস যে ভাষণে উঠে এসেছে, এবং আমাদের কি করতে হবে, স্বাধীনতার যে দিক নির্দেশনা 7ই মার্চের ভাষণ তিনি দিয়েছিলেন। আর যদি একটা গুলি চলে, আর যদি আমাদের লোকের হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ করব, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করতে হবে, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রত্যেক, এই যা হবে। সেখানেও কিন্তু এই বাঙালি সংস্কৃতি নিয়ে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। সেই ভাষণে কিন্তু উল্লেখ আছে যে বাঙালি সংস্কৃতির বিকাশ করতে হবে। সেই জীবন থেকে নেয়া যারা দেখেছে, তারা আর ওই পাকিস্তানিদের দিকে ফেরে তাকানি, তাদেরকে ঘৃণা করেছে এবং শপথ নিয়েছে দেশ স্বাধীন করে আমরা ঘরে ফিরবো। সেই সময় যুবকরা সংস্কৃতি এটাই পারে, এটাই সংস্কৃতির ক্ষমতা। একটা গান পারে মানুষকে জাগিয়ে তুলতে। মানে স্বাধীনতার গানের কথাই যদি ধরেন, উজ্জীবিত করার কথা, মানে দেশ মানে যুদ্ধের আগে মার্চ মাসে বিভিন্ন জায়গায় যত সভা হতো তার আগে গণসংগীত হতো। আমরা ছোট ছিলাম, যেটা দেখেছি, আমার দেশ সব মানুষে সব মানুষে সব মানুষে, ছোটদের বড়দের সকলে, ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, নেই ভেদাভেদ হেথা চাষায় আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলিয়ার কামারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশ মাতা এক সকলে, লাঙলের সাথে আজি চাকা ঘোরে এক তালে, এক হয়ে মিশে গেছি আমরা সবাই কোন কালে, লাঙলের সাথে আজি চাকা ঘোরে এক তালে, এক হয়ে মিশে গেছি আমরা সবাই কোন কালে। মন্দির মসজিদ গির্জার আবাহনে, মন্দির মসজিদ গির্জার আবাহনে পানি শুনি একই সুরে, ছোটদের বড়দের সকলে, ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমার দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের। এইটা ছিল গান। তারপর তো স্বাধীন বাংলা যখন যুদ্ধ চলে তখনকার গান, জয় বাংলা বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, মেসেজ মেসেজ আছে তাই না, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। এটা সংস্কৃতির শক্তি, সেই সংস্কৃতিতে আমাদের ফিরে যেতে হবে এবং সেই সংস্কৃতিতে ফিরে যাওয়ার জন্য চৈতন্য শিল্পী গোষ্ঠী লড়াই করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে জামালউদ্দিন সবুজের কিছু গান খুব দারুণ গান, যেটা রুনা বলে গেছেন যে নারায়ণগঞ্জের শিল্পীদের মানে মৌলিক গান, নারায়ণগঞ্জের গীতিকার, সুরকার এবং নারায়ণগঞ্জের শিল্পী, এই 10টা বঙ্গবন্ধুর উপরে মৌলিক গান পাঠানো হয়েছিল। তো সেই সময় আমাকেও একজন শিল্পী হিসাবে সিলেক্ট করা হয়েছিল, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমি শিল্পী না, আমার সারেগামা জ্ঞান নেই, সেই কারণে যারা প্রকৃত শিল্পী সেই শিল্পীদের গাইবার জন্য আমি অনুরোধ করেছিলাম এবং তাদের গান পাঠানো হয়েছিল। আমার বিশ্বাস সেটা দারুণভাবে প্রশংসিত হয়েছে এই নারায়ণগঞ্জ। আমাদের এই চর্চাটা করতে হবে। আমি দুঃখ প্রকাশ করছি, খুব সংক্ষিপ্ত বক্তব্য নেওয়ার কথা বলে বা ইচ্ছা নিয়ে এখানে এসেছি, তারপর অনেক কথা বলে ফেললাম। আমি ওই যে রাসেল ভাই জুয়েলরা যেভাবে বক্তৃতা দেয়, স্বামী ওসমানরা যেভাবে বক্তৃতা দেয় সেভাবে আমি দিতে পারি না, যে কারণে জীবন অনেক পিছিয়ে আছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাঙালি সংস্কৃতির বিকাশ আমাদের করতে হবে। আমরা মঞ্চে এখন টপ 10, বাঙালি সংস্কৃতি টপ 10-এর সংস্কৃতি না। ওই বললাম না, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। আবার মিউজিক, তার মিউজিক আমার বললাম না ইনস্ট্রুমেন্ট ছিল না, তাই তো। এই সংস্কৃতি ধারণ করতে হবে। এটা সমৃদ্ধ, অত্যন্ত বলিষ্ঠ সমৃদ্ধ সংস্কৃতি। ওই যে যেটা বলছি, এটা শুধু পাকিস্তানিরা না, ওই স্বাধীনতার পরে কিন্তু শক্তি না, আন্তর্জাতিক চক্রান্ত। কারণ বাঙালি মেধা মননে, শৌর্যে বীর্যে পৃথিবীর সবচেয়ে সেরা জাতি। এই জাতিকে বারবার দাবিয়ে রাখা হয়, দাবিয়ে রাখার ষড়যন্ত্র করা হয় এবং এখানে ষড়যন্ত্র করেই মাদক ঢুকিয়ে দেওয়া হয় এবং এখানে ষড়যন্ত্র করেই অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়, সাংস্কৃতিক আগ্রাসন হয়। আমরা সেই জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই যে সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে, সেই আগ্রাসনের জাল ছিন্ন করে বাঙালি সংস্কৃতির প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমি কৃতজ্ঞতা জানাই জননেত্রী শেখ হাসিনার প্রতি। আজকে দেখেন বাঙালি সংস্কৃতির বিকাশে এই যে দেখেন প্রত্যেক জেলা জেলায় এই যে শিল্পকলা একাডেমি করে দেওয়া হয়েছে, এরকম মিলনায়তন করে দেওয়া হয়েছে। এই শিল্পকলা একাডেমি হবে নারায়ণগঞ্জে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই শিল্পকলা একাডেমি হবে শিল্পীদের, সকল শিল্পীদের, সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, অভিনয় শিল্পী, যন্ত্রশিল্পী, সকল শিল্পীদের মিলন মেলা হবে এই শিল্পকলা একাডেমি। সেই আহ্বান রেখে, সেই অনুরোধ রেখে এবং বাঙালি সংস্কৃতির বিকাশে চৈতন্য শিল্পী গোষ্ঠী যেভাবে কাজ করে যাচ্ছেন, এরকম আরও অনেক সংগঠন গড়ে উঠবে সেই প্রত্যাশা রেখে আপনাদের সবার কুশল কামনা করে, সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ।